এখন আমরা করব হচ্ছে আমাদের ডিসলোকেশন ইন্টারঅ্যাকশন গুলো আমরা দেখলাম। এখন আমরা চলে যাব হচ্ছে স্ট্রেন হার্ডেনিং। আমরা অলরেডি স্ট্রেন হার্ডেনিং টার্মটার সাথে পরিচিত। স্ট্রেন হার্ডেনিং, we can also call it work hardening। যখন আমরা কোনো বিশেষ করে ফর্মিং অপারেশন করি, যেরকম মনে করো রোলিং, কাস্টিং বা ফোর্জিং, তখন স্ট্রেন হার্ডেনিং এর থেকে ওয়ার্ক হার্ডেনিং কথাটা একটু বেশি ব্যবহার করা হয়। তো এটা আমাদের বেসিক্যালি একই জিনিসই রিপ্রেজেন্ট করে। তো অনেক সময় এটাকে আমরা শুধু, অনেক সময় পুরোনো কিছু বইতে অনেক সময় দেখবে কোল্ড ওয়ার্কিং ও শুধু বলে দিচ্ছে। কোল্ড ওয়ার্কিং ফলে ওয়ার্ক হার্ডেনিং হচ্ছে, এটাই ওয়ার্ক হার্ডেনিং। এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ঘটনাটা হচ্ছে, সাইন্টিফিক টার্মটা হচ্ছে আমাদের একসাথে বলতে পারি স্ট্রেন হার্ডেনিং। যেরকম আমরা মাইল্ড স্টিল বলি, কিন্তু আসলে জিনিসটা হচ্ছে কি প্লেন কার্বন স্টিল, তাই না? তো এখন যেটা হয় বেসিক্যালি এখানে ঘটনা কি ঘটবে, আমাদেরকে ইয়েল্ডিং হলো, ইয়েল্ডিং হওয়ার পরে এটা যদি ইউটিএস হয়, এটা যদি আমাদের ইয়েল্ড স্ট্রেস হয়, তাহলে কন্টিনিউয়াসলি যে আস্তে আস্তে বাড়তে থাকলো, এই বাড়াটা দেখো কত কিভাবে বাড়ছে। তো আমরা যদি দেখি যত স্ট্রেনিং হচ্ছে, স্ট্রেনিং হওয়ার সাথে সাথে আমাদের স্ট্রেস কন্টিনিউয়াসলি আমাদেরকে কি করছে, ইনক্রিজ হচ্ছে। এটাকে স্ট্রেন হওয়াটাকে রেজিস্ট করছে, স্ট্রেন হওয়াটাকে, ডিফর্ম হওয়াটাকে রেজিস্ট করছে, ওইটাকে কন্টিনিউ করার জন্য আমাকে আরো বেশি পরিমাণে আমাদেরকে লোড দিতে হচ্ছে। সেটা হচ্ছে ফলে স্ট্রেনটাকে হার্ড হয়ে যাচ্ছে মনে হচ্ছে, সেইখান থেকে আসলে হচ্ছে স্ট্রেন হার্ডেনিং। বেসিক্যালি এখানে কি হচ্ছে, dislocations on the intersecting planes interact and obstruct each other and accumulate in the material। তারা কি করছে, তারা মুভ যখন করছে, তারা ইন্টারাক্ট করবে, করে নিজেকে অবস্ট্রাকশন দিতে পারে, অবস্ট্রাকশন করতে পারে, অবস্ট্যাকল প্রোভাইড করতে পারে, করে আস্তে আস্তে তারা এক জায়গাতে তারা কি করতে পারে, তারা পাইল আপ হবে। এইভাবে করে আমরা আমাদের ডিসলোকেশন গুলোতে এখানে আমাদের স্ট্রেনটাকে, এই ঘটনাগুলো ঘটতে থাকে। মাল্টিপ্লিকেশন হবে, ডিসলোকেশন, মুভমেন্ট হবে, ইন্টারাকশন হবে, ইন্টারসেকশন হবে, এবং তাদের মধ্যে তারা পাইল আপ হবে এবং মাল্টিপ্লিকেশন হবে, নতুন নতুন ডিসলোকেশন তৈরি থাকে। এইখানটা হচ্ছে আমাদের এই ইউটিএস এই ঘটনায় ঘটছে। এই দেখো, এই একটা স্লিপ প্লেনে ডিসলোকেশন চলছিল, এখানে চলছিল, এখানে চলছিল, এখানে চলছিল, তারা চলতে চলতে তারা এক জায়গায় এসে ভিন্ন জায়গাতে এরকম তারা জড়ো হয়ে আটকা পড়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের স্ট্রেন হার্ডেনিং, ডিসলোকেশন অ্যাকুমুলেট হওয়া। এখন এটা অনেক সময় ক্যান বি অফ এ ফ্রাস্ট্রেশন। কেন? তুমি যদি রোল করতে চাও, মনে করো তুমি পাতলা শীটকে তুমি রোল করতে যাচ্ছ, রোল করতে থাকলে কি হবে, তুমি রুম টেম্পারেচারে করছো, রুম টেম্পারেচারে করছো, ওয়ার্ক হার্ডেনিং এর কারণে ইয়েল্ড স্ট্রেসটা আস্তে আস্তে বেড়ে যেতে থাকবে। আলটিমেটলি আমাকে ওই ওয়ার্ক হার্ডেনিং, সরি, আমি রোলিং করতে গেলে আমাকে স্টপ হবে, হয়ে এটাকে অ্যানিল করতে হবে, অ্যানিল করে ডিসলোকেশনগুলোকে রিমুভ করতে হবে, রিমুভ করে তারপর আবার আমাকে মুভ করতে হবে। ফলে স্ট্রেন হার্ডেনিংটা আমাদের যখন আমরা রোলিং বা আমরা যখন কোনো ওয়ার্কিং করি, ওয়ার্কিং করি মানে হচ্ছে রোলিং ফোর্জিং কিছু একটা করি, সেই জিনিসটার সময় আমাদের স্ট্রেন হার্ডেনিংটা আমাদের জন্য ঝামেলাজনক। সেজন্য আমরা কি করতে হয়, তখন আমরা একটু হিট দেই, হয় অ্যানিলিং করি অথবা হাই টেম্পারেচারে আমরা ফর্মিংটা করি। আবার এটা আমাদের জন্য খুবই ইউজফুল কি হিসাবে, আমাদের একটা স্ট্রেনথেনিং মেকানিজম তারা প্রোভাইড করছে, সেই হিসেবে তারা খুবই ইউজফুল। আমরা যদি একটা ভালো একটা স্ট্রং একটা ম্যাটেরিয়াল তৈরি করতে চাই, তখন আমাদের কি লাগবে, প্রেসিপিটেশন হার্ডেনিং ও চাই, স্ট্রেন হার্ডেনিং ও চাই। আমরা দুইটাকে আমরা সাধারণত কম্বাইন করে ফেলি। কম্বাইন করে ফেলে কি হবে, যখন প্রথমে যখন স্ট্রেন হার্ডেনিং হবে, স্ট্রেন হার্ডেনিং হলে কি হবে, আমাদের একটা ম্যাটেরিয়ালকে যদি আমি প্রি স্ট্রেনিং করে রাখি, প্রি স্ট্রেনিং করে রাখি, তাহলে কি হবে, তার ভিতরে প্রচুর পরিমাণে ডিসলোকেশন তৈরি হবে। প্রচুর পরিমাণে ডিসলোকেশন তৈরি হলো, আমি শুধু এজ ডিসলোকেশনই দেখাচ্ছি, প্রচুর পরিমাণে ডিসলোকেশন তৈরি হলো। এই যে ডিসলোকেশনের যে অ্যারে যেগুলো আসলো, এই ডিসলোকেশনের মধ্যে আমাদের কি থাকবে, প্রেসিপিটেট গুলো নিউক্লিয়েট করবে, এই যে পিপিটি গুলো তারা এখানে নিউক্লিয়েট করবে। তার মানে কি, যেহেতু ডিসলোকেশন স্ট্রেন হার্ডেনিং এর ফলে ডিসলোকেশন সংখ্যা অনেক, তার মানে আমাদের ছোট ছোট হেটেরোজেনাসলি প্রেসিপিটেট গুলো নিউক্লিয়েশন হওয়ার সাইটের সংখ্যা অনেক বেশি হবে। তাই তারা হেটেরোজেনাসলি তারা নিউক্লিয়েট করবে। নিউক্লিয়েট করবে মানে কি, আগে ডিসলোকেশন যদি না থাকতো বা অল্প থাকতো, তাহলে হয়তো মনে করো 10⁶ সাইট ছিল, এখন হচ্ছে মনে করো 10⁻14 সাইট। 10⁻14 সাইটে যদি ডিসলোকেশন, সরি, প্রেসিপিটেট নিউক্লিয়েট করে, তার মানে প্রচুর পরিমাণে আমরা জিপি জোন বা
প্রিলিমিনারি জিপি জোন টাইপের জিনিসপত্র আমরা পাবো, ফলে আমাদের স্ট্রেংথ আমরা অনেক বাড়াতে পারবো। ঠিক আছে, এই এই হিসাবে আমাদের ওই যে ক্রেন, তারপর হচ্ছে আমাদেরকে প্রি স্ট্রেন্থ কংক্রিট পোল অথবা ব্রিজের যেসব আমরা হচ্ছে যদি আমরা হাই স্ট্রেংথ স্টিল যখন আমরা ব্যবহার করি, যেগুলো যে কোল্ড ড্রন স্টিল ওয়্যার আমরা ব্যবহার করি ওই যে ব্রিজ সাসপেনশন ব্রিজ ওইসব জায়গাতে, যেগুলো ইএল রেসেস দেখা যাচ্ছে নর্মালি আমাদের স্টিলের ইএল রেসেস হচ্ছে 400 থেকে 500 মেগাপাস্কেল আমাদের রড যেগুলো ব্যবহার করি, আর এগুলো হচ্ছে মনে করো 1800 থেকে 2500 বা এরকম আমাদের মেগাপাস্কেল তার ইএল রেসেস হতে পারে। ইলংগেশন হয়তো 1 থেকে 10% বা 4% বা আরো কমও থাকতে পারে। এত হাই স্ট্রেংথ আমরা কিভাবে তৈরি করছি? জাস্ট হচ্ছে আমাদের ফর্মিং টেকনোলজিটাকে আমরা চেঞ্জ করে দিলাম, আমরা তাকে স্ট্রেনিং করলাম, স্ট্রেনিং করে তারপর তাকে আমরা প্রেসিপিটেশন হার্ডেনিং করলাম, করে তার যে ডিসলোকেশন স্ট্রাকচার ছিল সেই ডিসলোকেশন স্ট্রাকচারের মধ্যে আমি প্রচুর পরিমাণে আমি প্রেসিপিটেট নিউক্লিয়েট করাই দিলাম। নিউক্লিয়েট হয়ে গেলে ওই প্রেসিপিটেট গুলি হচ্ছে ডিসলোকেশন মোশনকে বাধা দেবে ইন সার্ভিস, যখন তারা অপারেশনে থাকবে তখন তাদেরকে বাধা দিবে। তাহলে আমরা যদি আগে দেখি আসলে বেসিক্যালি এখানে কি হচ্ছে, আমরা একটু স্টেপগুলো যদি একটু দেখি। স্টেপগুলো হচ্ছে 3টে রিজিয়ন, একটা হচ্ছে ইজি গ্লাইড, এই রিজিয়নটাকে বলবো হচ্ছে ইজি গ্লাইড, তারপর হচ্ছে স্ট্রেন হার্ডেনিং রিজিয়ন, তারপরে হচ্ছে আমাদের আস্তে আস্তে ডাইনামিক রিকভারি হয়। এখানে ডাইনামিক রিকভারি মানে কি, যে স্ট্রেন গুলোকে আবার হচ্ছিল যে ডিসপ্লেসমেন্ট গুলোকে আবার ইন্টারাকশন করে ডিসপ্লেসমেন্ট সংখ্যা কমে গেল, সেটা হচ্ছে রিকভারি হওয়া। তো রিকভারি হওয়ার তো ডাইনামিক রিকভারি মানে কি, ডিফরমেশন হওয়ার সাথে সাথে যে রিকভারিটা হবে সেটা হচ্ছে ডাইনামিক রিকভারি। একটা রিকভারি হতে পারে কি, আমি তাকে কোল্ড ওয়ার করলাম, প্রচুর পরিমাণে ডিফরমেশন হলো, সরি ডিফরমেশন হলো, ডিসলোকেশন আসলো, তারপর তাকে আমি একটা ফার্নেসের ভিতরে ঢুকিয়ে ওই স্যাম্পলটাকে আমি হিট করলাম, করলে ডিসলোকেশনের সংখ্যা কমে গেল, সেটা হচ্ছে আমাদের একটা রিকভারি, স্ট্যাটিক রিকভারি। আর ডাইনামিক রিকভারি হচ্ছে যখন ডিফরমেশন হওয়ার সাথে সাথে যে রিকভারিটা হবে সেটা হচ্ছে আমাদের ডাইনামিক রিকভারি। ঠিক আছে, তো আমরা যদি স্লোপটা দেখি, মনে করো ডি সিগমা বা ডি এপসাইলন, হ্যাঁ, অথবা যদি শিয়ার স্ট্রেস স্ট্রেন দিয়ে করো তাহলে ডি আমরা টাও ওভার ডি গামা। তো এইভাবে করে যদি আমরা করি, স্ট্রেন হার্ডেনিং এর রেটটা যদি দেখি, তাহলে রেটটা আস্তে ফ্ল্যাট থাকবে, তারপরে বাড়বে, তারপর আবার কমবে। তো আমাদের স্টেজ 1 যেটা হচ্ছে কি, যখনই আমাদের টাও সিআরএসএস পৌঁছে যাবে, তখন ইলাস্টিক ডিফর্মেশন থেকে প্লাস্টিক ডিফর্মেশন যখন শুরু হবে, তখনই এটা হচ্ছে আমাদের স্টেজ 1। এটাকে বলা হচ্ছে ইজি গ্লাইড, কারণ হচ্ছে যে আমাদের প্রাইমারি স্লিপ প্লেন গুলোতে খুব অল্প পরিমাণে আমাদের অল্প স্ট্রেন হার্ডেনিং রেটে আমাদের ডিফর্মেশন কন্টিনিউ হবে। এখানে আমাদের লং স্লিপ লাইন্স আমরা দেখতে পাবো, আমরা অল্প স্ট্রেন হার্ডেনিং এর রেট অল্প থাকবে, ডিসলোকেশন আমাদের সুন্দর করে মুভ করতে থাকবে। এই স্ট্রেন হার্ডেনিং এর রেটটা হচ্ছে শিয়ার স্ট্রেসের অলমোস্ট 3000 ভাগের 1 ভাগ। স্টেজ 2টা কি ছিল, আমাদের স্টিপলি উঠে যাচ্ছিল, তাহলে সেখানে কি হবে, আমাদের এটা হচ্ছে আগে ছিল 3000 রেটটা, এখন হচ্ছে শিয়ার স্ট্রেসের 300 ভাগের 1 ভাগ। তো এবং এটা হচ্ছে অলমোস্ট তার বলতে পারি যে আগের যেটা ছিল ইজি গ্লাইড যেটা ছিল তার অলমোস্ট 10 টাইমস হায়ার সাধারণত থাকে। এই জায়গাটাতে আমাদের কি করবে, আমাদের এই জায়গাটাতে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে স্ট্রেন আমাদের আসবে। স্ট্রেন হবে কোত্থেকে, ডিসলোকেশনে মাল্টিপ্লিকেশন হবে, ইন্টারাকশন হবে, সেখান থেকে আমরা পাবো। আর স্ট্রেস 3টা হচ্ছে মেনলি ক্রস স্লিপ হবে, ক্রস স্লিপ হবে প্লাস একই সাথে যদি টেম্পারেচার থাকে, টেম্পারেচার থাকলে সেখানে ক্লাইম্ব হবে, সরি ক্রস স্লিপ এন্ড ক্লাইম্ব হয়ে আমাদের ক্রস স্লিপ এন্ড ক্লাইম্ব হয়ে সেখানে আমাদের স্ট্রেস 3টা হবে, হয়ে কি হবে, আমাদের রিকভারি হবে, কিছু রিকভারি হবে, রিকভারি হয়ে সেখান থেকে আমাদের স্ট্রেন হার্ডেনিং এর রেটটা আমাদের কমে যেতে থাকবে। এখন হচ্ছে একই সাথে এখানে কি হয়, এই যে আমরা যেটা দেখলাম পুরো ঘটনাটা এর আগে আমরা দেখেছিলাম কপার এবং অ্যালুমিনিয়ামের বেলায়, অ্যালুমিনিয়াম আর একটা ছিল কপার ছিল, দুইটা এফসিসি, বাট অ্যালুমিনিয়ামের ছিল এসএফই, স্ট্যাকিং ফল্ট এনার্জি বেশি, অনেক বেশি, কপারের সেই তুলনায় অত বেশি না। যদি স্ট্যাকিং ফল্ট এনার্জি কম থাকে তাহলে কি হবে, তাদের ওই যে ফল্টের উইথটা অনেক বেশি থাকবে, ওইটা উইথটা যদি বেশি থাকে তাহলে কি হবে, যদি ফল্টের উইথ যদি আমাদের বেশি হয় তাহলে আমাদেরকে তাদেরকে এরকম ন্যারো হতে হবে, এক জায়গাতে এসে ন্যারো হতে হবে, কারণ কি ন্যারো না হলে ক্রস স্লিপ আমার হবে না। এই পাশে ক্রস স্লিপটাকে গ্লাইড করে যদি আরেকটা প্লেনে দিতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই দুটো মাঝখানে আমাকে স্পেস কমাতে হবে, যদি কমাতে না পারি তাহলে এটা হবে না। যদি আমার স্ট্যাকিং ফল্ট এনার্জি কম হয় তার মানে বেসিক্যালি
এই ফলটার ডিস্টেন্সটা বেশি হবে, বেশি হলে তাদের চান্স কম থাকবে তুমি তাদের কোনো একটা জায়গাতে তারা এরকম ন্যারো হয়ে ব্যান্ড তৈরি হওয়ার চান্স কম থাকবে ফলটার, তাহলে সেখানে ক্রস স্লিপ হওয়ার চান্স কম থাকবে। ক্রস স্লিপ কম হলে আমাদের কি হবে, আমাদের ক্রস স্লিপ যত কম হবে তার মানে আমরা এখানে তত আমাদের রেজিস্ট্যান্স তত আমরা বেশি পাচ্ছি। তো ক্রস স্লিপ আমরা যদি দেখি আমাদের তাহলে কি হবে ডিফিকাল্ট ফর দ্য স্ক্রু ডিসলোকেশনস টু চেঞ্জ দেয়ার স্লিপ প্লেন। ওকে, তো আবার এফসিসি তে কি, সরি অ্যালুমিনিয়ামে কি হবে, যদিও সে এফসিসি আমরা এখানে আমি ক্রস স্লিপটা সহজে ঘটাতে পারবো। তার মানে এই যে এই এই স্টেজ 3 যে পার্টটা সেটা আমাদের কাইন্ড স্ট্যাকিং ফল্ট এনার্জির উপরে নির্ভর করে আমি এই স্টেজ 3 টা আমরা পেতে পারি। এখন বেসিক্যালি আমাদের থিওরিটা অনেক বেশ কিছু থিওরি আছে, টেইলর সিরিজ, সিগার্স থিওরি, কলম্যান উইলসডর্ফ থিওরি। উনি হচ্ছেন মেনলি ছিলেন হচ্ছে জার্মান, তো বেসিক্যালি উনি ছিলেন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াতে, ইউএসএ তে ছিলেন। তো ওনার কথা হচ্ছে স্টেজ 1 যেটা আমরা দেখলাম, যেখানে হচ্ছে আমাদের হেটেরোজেনাস ডিস্ট্রিবিউশন অফ লো ডেনসিটি ডিসলোকেশন। লো ডেনসিটি কেন, তখনও প্রচুর পরিমাণে স্ট্রেনিং হয়তো হয়নি, তাই ডিসলোকেশন ডেনসিটি খুব বেশি বাড়বে না। তো তাহলে যেহেতু আমাদের ডিসলোকেশন গুলো তাদের স্লিপ প্লেনে মুভ করতে পারবে, অন্যান্য ডিসলোকেশনের সাথে অত বেশি ইন্টারফেয়ার হবে না, তাই স্ট্রেন হার্ডেনিং রেট আমরা লো। এটা আমরা নিজেরাও পড়ছি, যখন আমাদের তার ওই যে পার্টিকুলার ভিতর দিয়ে চলে যেতে পারলো, তার প্রাইমারি ডিসলোকেশন প্লেন যেটা ছিল স্লিপ প্লেন, সেখানেই তারা মুভ করছে, স্ট্রেন হার্ডেনিং রেট আমাদের থাকবে লো। তারপরে হচ্ছে স্টেজ 2 তে যখন যাবে, স্টেজ 2 তে আমাদের কি হবে, সরি এটা হবে স্টেজ 1 লেখা হবে, এটা স্টেজ 2 না। স্টেজ 1 হচ্ছে ইজি গ্লাইড হচ্ছে স্টেজ 1। হ্যাঁ, স্টেজ 1 এন্ড হবে, স্টেজ 2 শুরু হবে। স্টেজ 2 শুরু হবে হচ্ছে যখন আমাদের সেল স্ট্রাকচার হবে। সেল স্ট্রাকচার মানে কি, এখানে যদি আমরা ছবি দেখি একটা টিএম এর ইমেজ, এখানে দেখো 1 মাইক্রন, মানে এই সেলগুলোর সাইজ হচ্ছে 1 মাইক্রন আমরা বলতে পারি। এখানে কি হচ্ছে দেখো, এই সেলগুলোতে আমরা যদি দেখি, এই সেলগুলো গ্রেন বাউন্ডারি গুলোকে ওয়েল ডিফাইন্ড মনে হচ্ছে না, কম্পেয়ার টু এখানে গ্রেন বাউন্ডারি একটু হেজি মনে হচ্ছে, তাই না? ঠিক না? কেউ বলবা? রাবিন 15-22, এই জায়গায় দেখো ডান দিকে ছবিটাতে গ্রেন বাউন্ডারি গুলো একটু হেজি, মানে ডিফাইন না, কিন্তু বাঁ দিকেরটাতে একদম সুন্দর ডিফাইন। আমরা যে মেটালোগ্রাফিতে আমরা যে সুন্দর সুন্দর করে ছবি আঁকছি, একদম ডিফাইন কতগুলো আমরা গ্রেন এরকম দেখিয়েছি না, বা আমরা মাইক্রোস্কোপও দেখেছি না, ঠিক না? জি স্যার। তো এরকম হচ্ছে আমাদের এইখানেও হচ্ছে যে এই বাঁ দিকের ছবিটাতে যতটুকু ডিফাইন্ড, বা ডান দিকেরটা ততটুকু হচ্ছে আমাদের অবস্কিউর, মানে আমাদের একটু ঝাপসা রয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে স্টেজ 2 যখন হবে, তখন হচ্ছে আমাদের কালম্যান উইলসডর্ফ উনি বললেন যে এইখানে হচ্ছে আমাদের সাবস্ট্রাকচার তৈরি হবে। এই জিনিসগুলো হচ্ছে ডিসলোকেশনের মাধ্যমে যে ওয়াল গুলো তৈরি হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে সাবস্ট্রাকচার। সাবস্ট্রাকচার বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে সাবস্ট্রাকচার অথবা সেল। আরেকটা নাম হচ্ছে সেল, ডিসলোকেশন সেল। তারা ডিসলোকেশন গুলো এসে এইভাবে করে তারা সেল ওয়াল তৈরি করলো বা সাবস্ট্রাকচার তৈরি করলো, সাব গ্রেন বাউন্ডারি তৈরি করলো, এবং এর ভিতরে কোনো ডিসলোকেশন থাকবে না, নো ডিসলোকেশন, ভিতরে কোনো ডিসলোকেশন নাই। ডিসলোকেশন ফ্রি সেল তৈরি করা হলো, এগুলোতে হচ্ছে যখন আমাদের হাই যেগুলো স্ট্যাকিং ফল্ট যেগুলোতে বেশি থাকে, সেগুলোতে আমাদের এই সেলগুলোর সংখ্যা বেশি থাকবে, যেগুলোতে আমাদের ডিসলোকেশন ফ্রি আমাদের পাবো। তো এইগুলো আমরা যখন থাকবে, এটা হচ্ছে মোস্ট স্টেবল কনফিগারেশন, আমরা একটু পরে দেখছি। এটাই আমরা হচ্ছে চাই, এভাবে করে আমাদের স্টেজ 2 তে আমাদের এই ঘটনাটা ঘটবে। যত আমাদের প্লাস্টিক ডিফর্মেশন হবে, যত আমরা স্ট্রেচিং করব, তত হচ্ছে আমাদের এই ডিসলোকেশনের লেন্থ তত কমতে থাকবে। তার মানে হচ্ছে এই সেলের লেন্থ, এই ওয়ালের লেন্থ গুলো যত কমতে থাকবে, তার মানে হচ্ছে আমাদের এই সেলগুলো তত ছোট হবে। মানে সেলগুলো ছোট হওয়া মানে কি, রিফাইন্ড হবে, মানে নাম্বার অফ সেল ছোট হবে, কিন্তু সংখ্যা অনেক বাড়তে থাকবে, সংখ্যা আমাদের বাড়তে থাকবে।
একটা পর্যায়ে এসে আমাদের কি হবে, একটা মিনিমাম লিমিটিং একটা ভ্যালুতে পৌঁছে যাবে, তার নিচে আমাদের সেল ওয়াল আর আর কমবে না। তো তারপরে আমাদের আস্তে আস্তে স্ট্রেন হার্ডেনিং এর রেট আমাদের আর বাড়বে না, আস্তে আস্তে কমতে থাকবে। তো সেইটা হচ্ছে আমাদের স্টেজ 3, মানে যেখানে হচ্ছে আমাদের রিকভারি হচ্ছে ক্রস স্লিপ বা ক্লাইম্বের মাধ্যমে। তো যদি আমরা দেখি স্টেজ 1 এ হচ্ছে আমাদের কি হলো, ইজি গ্লাইড হলো, নরমালি অত স্ট্রেন হার্ডেনিং রেট অত বাড়বে না, লো থাকবে। 2 তে হচ্ছে আমাদের অনেক বেড়ে যাবে, কারণ কি মাল্টিপল স্লিপ হবে, প্রাইমারি স্লিপ প্লেন ছাড়াও সেকেন্ডারি যে অন্যান্য স্লিপ সিস্টেম যেগুলো ছিল সেগুলো অ্যাক্টিভেট হবে, স্লিপ বাড়তে থাকবে। স্লিপ বাড়া ওয়ার্ক হার্ডেনিং রেট যত বাড়তে থাকবে একই সাথে আমাদের হার্ডনেসও তত বাড়বে, হার্ডনেসও আমাদের বেড়ে যাবে। তো একটা পর্যায়ে যাওয়ার পরে দেখা গেল যে তার বাড়ার কথা ছিল, এই হারে বাড়ার কথা ছিল, বা না বেড়ে সে কি করছে, কমে যাচ্ছে। মানে হচ্ছে কি, এইটুকু পরিমাণ রিকভার করে যাচ্ছে, স্ট্রেসটা রিকভার করে যাচ্ছে। কিভাবে, আমাদেরকে ওই যখন আমাদের ওই যে কি দেখাচ্ছে ক্রস স্লিপ হয়ে আমাদের ইন্টারাকশন গুলো হয়ে আমাদেরকে ডিসলোকেশন সংখ্যা আমাদের কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণে আমরা আস্তে আস্তে স্ট্রেন হার্ডেনিং এর রেটটা কমতে থাকবে। কমতে থাকা মানে যে নেগেটিভে চলে যাচ্ছে, আমাদের জন্য আমাদের বাড়তে থাকবে, কিন্তু অত ওই আগের রেটে পারবে না। ফলে আমাদের হার্ডনেস কন্টিনিউয়াসলি বাড়লো, ইউটিএস এদিকে চলে আসলো, কিন্তু আমাদের রেটটা আস্তে আস্তে কমে গেল। ঠিক আছে, তার মানে কি স্ট্রেন হার্ডেনিং এর রেট প্রথমে একটা মিনিমাম লেভেলে শুরু হবে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন এই তিনটা স্টেজ আমাদের মেটালের মধ্যে ঘটছে, কিন্তু যদি আমরা নর্মালি স্ট্রেস কার্ভ যখন ড্র করি আমরা এত কিছু আমরা দেখাই না, আমরা এইভাবে করে দেখাই। কারণ কি, এইগুলো এই রিজিয়ন গুলো হয়তো এত ছোট, আমরা যেভাবে করে দেখাচ্ছি এত অল্প স্ট্রেন ভ্যালুতে কমছে, সেগুলো আমরা রিজলভ আর আমরা করছি না, আমরা জাস্ট একটা নর্মালি আমরা শুধু বাড়ছে এরকম করে আমরা দেখিয়ে দিচ্ছি। এখন পলিক্রিস্টালাইন ঘটনা তো আমাদের একই ঘটনাই করবে আমাদের। হ্যাঁ আসিউট বলো। স্যার স্টেজ 3 তে যদি ক্রস স্লিপ না হয় তাহলে কি স্যার জোরে মানে বলো আগের জোরে বলো। স্যার স্টেজ 3 তে যদি ক্রস স্লিপ কোনো কারণে না হয় তাহলে কি স্যার রিকভারি হবে না, মানে আগের মতো স্ট্রেট লাইন থেকে যাবে? তাহলে যদি দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তোমাদেরকে কেন ব্লিঙ্ক করতেছে কেন বারবার তোমাদের, এই মানে আমি সবাইকে তো মিউট। আচ্ছা ঠিক আছে, আমি তো এই স্লাইডে আসি। হ্যাঁ, যদি আমাদের এইটা হচ্ছে স্টেজ 2, যদি আমি এই লাইন ধরে আগাতে থাকি, ক্রস স্লিপ না হয়, তাহলে কিন্তু আমার স্ট্রেন হার্ডেনিং রেট কি হচ্ছে, কন্টিনিউয়াসলি বাড়ছে না, অনেক হাই রেটই তো বাড়ছে। এই জি স্যার। স্টেজ 2 কিন্তু তখন আমাদের কন্টিনিউ করবে, বুঝতে পারছো? জি স্যার, মানে যদি আটকে রাখতে পারি ক্রস হ্যাঁ স্লিপটা। হ্যাঁ হ্যাঁ, মানে আটকে রাখতে পারি, মানে হচ্ছে যে যদি তারা ইন্টারাকশন মানে রিকভারি না করে, ক্লাইম্ব না করে, বা বেশি পরিমাণে ক্রস স্লিপ না হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত এটাকে আটকে রাখতে পারবা ততক্ষণ পর্যন্ত আমাদের স্টেজ 2 কন্টিনিউ করবে। ঠিক আছে, জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছি। তো স্যার আমাদের হ্যাঁ স্যার স্যার এখানে যদি স্যার ক্রস স্লিপটা কোনো আনফেভার প্লেনে হয়ে যায়, স্লিপ প্লেন ছাড়া। জোরে স্যার বলো জোরে বলো, আমি কি আচ্ছা আমি কি স্পিকার কমানো, হ্যাঁ বলো। হ্যালো স্যার, স্যার হ্যাঁ যদি স্যার ক্রস স্লিপটা কোনো আনফেভার প্লেনে হয়ে যায়, যেটা স্যার স্লিপ প্লেন না, হাই টেম্পারেচারের কারণে বা ক্লাইম্বের কারণে, তখন কি স্টেজ 3 থেকে 3 তে স্ট্রেনটা বাড়তে পারে? স্টেজটা স্টেজ তোমার 3। তোমার তো মনে করো যখন তুমি এই পরিমাণ করবা, হ্যাঁ, এই দেখো এখানে একটা কথা লিখছি যে মাল্টিপল স্লিপ হবে। মাল্টিপল স্লিপ মানে কি, তোমার স্লিপ সিস্টেম যদি 24টা থাকে, 24টার মধ্যে আস্তে আস্তে প্রথমে হয়তো 2টা অ্যাক্টিভেট ছিল, তারপর আস্তে আস্তে 15-16টার উপরে তোমার অ্যাক্টিভেট হয়ে যাবে। হ্যাঁ, তো এতগুলো যখন হবে তোমার ক্রস স্লিপ তুমি সব জায়গায় তো আর নন ফেভারেবল করতে পারবে না, ঠিক না? একটা প্লেন তোমার হয়তো নন ফেভারেবল ছিল, মনে করো ওই প্লেনে মনে করো 4টা স্লিপ সিস্টেম ছিল, ওই টাইপের যতগুলো আছে প্যারালাল সবগুলোতে মনে করো বা ইন্টারসেক্টিং হলো, সেগুলো হয়ে গেল, কিন্তু তুমি সবটা তুমি আটকে দিতে পারবে না। হ্যাঁ পারবা, তুমি যদি ওই যে সিঙ্গেল ক্রিস্টাল গ্রো করাও, তুমি পার্টিকুলার ডিরেকশনে করাও, তাহলে তুমি এটা আটকে দিতেই পারবা, কিন্তু ইন জেনারেল অ্যালয়তে তুমি আটকাতে পারবা না। অ্যালয়কে যখন রোলিং করব, কিছু প্লেন ফেভারেবল ভাবে রোটেট করে যাবে গ্রেন রোটেশনের কারণে, কিন্তু তোমার তো অন্যান্য ডিরেকশন থেকে যাবেই। আর তুমি যদি সিঙ্গেল ক্রিস্টাল ভাবে করে গ্রো করাতে পারো, বা তুমি যদি পলিক্রিস্টাল তুমি যদি গ্রো করাতে পারো যে আমি পার্টিকুলার ডিরেকশনে সব রাখবো, রোটেট করাবো সব গ্রেন, ওইভাবে করে করতে পারো, তাহলে তোমার এই ঘটনা ঘটতে পারে, তখন রিকভারি কম হবে। তুমি তো তোমার কোশ্চেনটা সেটাই ছিল সাফায়াত নাকি? সাফায়াত
সাফায়াত সাফায়াত আমাকে কোশ্চেন করলো না? স্যার ও ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা এখন আমরা দেখি আমরা আমরা কি ওই যে আমরা কি গ্রেন সাইজের সাথে গ্রেন সাইজ এর সাথে আমরা কোনো রিলেশনশিপ কি করছিলাম হল প্যাচ? জি স্যার পড়ছিলাম। হ্যাঁ, ওই টাইপেরই একটা রিলেশন আমরা ডিসলোকেশন ডেনসিটি দিয়ে শিয়ার স্ট্রেস আমরা করতে পারি। টাউ ইকুয়ালস টু টাউ নট টার্মস হচ্ছে আলফা একটা একটা জিওমেট্রিক্যাল একটা 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 কনস্ট্যান্ট, সাধারণত 0.1 হয় টু 1 নানান রকম হতে পারে। জি জি আমরা জানি শিয়ার মডুলাস, বি হচ্ছে বার্গার ফ্যাক্টর, আর হচ্ছে এই 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 রোটা হচ্ছে রুট ওভার রো, যেটা রোটা হচ্ছে ডিসলোকেশন ডেনসিটি, নাম্বার অফ ডিসলোকেশনস ইন পার্টিকুলার লেংথ অফ পার্টিকুলার মানে ইউনিট লেংথ অফ মানে নাম্বার অফ ডিসলোকেশন ইন ইউনিট লেংথ, মানে ডিসলোকেশনের লেংথ কতটুকু আছে সেটাকে যদি নাম্বার ডেনসিটি আমরা ভাগ করি, সরি নাম্বার ডেনসিটি যদি লেংথ দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ডিসলোকেশন ডেনসিটি। এই ডিসলোকেশন ডেনসিটি আমরা একটা রিলেশনশিপ আমরা করতে পারি। টাও যত, এই টাও নটটা হচ্ছে আমাদের মিনিমাম স্ট্রেস। আমাদের কোনো ধরনের যদি ডিসলোকেশন না থাকে তাহলে আমাদের ওই ক্রিস্টালটাকে মুভ করাতে যে পরিমাণ স্ট্রেস লাগবে সেটা, আর এই যে এই কন্ট্রিবিউশনটা হচ্ছে ডিসলোকেশন থাকার জন্য। এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের ফ্লো স্ট্রেস বা ডিসলোকেশন মুভ করা, সরি আমাদের ফ্লো স্ট্রেস বা আমরা বলতে পারি আমাদের যে পরিমাণ শিয়ার স্ট্রেস লাগবে আমাদের মুভ করানোর জন্য ডিসলোকেশনকে মুভ করানোর জন্য, ডিফর্মেশন কন্টিনিউ করার জন্য। তো এটা একটু মনে রেখো, অঙ্ক টঙ্ক আছে, এটা আমি দরকার নাই। আচ্ছা যত আমাদের এখানে হচ্ছে ডিসলোকেশন ডেনসিটির সংখ্যা, আমাদের যত স্ট্রেস বাড়তে থাকে তত হচ্ছে আমাদের ডিসলোকেশন ডেনসিটির সংখ্যা বাড়তে থাকে, সেটা আস্তে আস্তে বলা হচ্ছে। আমাদের আস্তে আস্তে স্লিপ সিস্টেম গুলো অ্যাক্টিভেট হতে থাকবে। তো এখানে হচ্ছে ডিসলোকেশন ডেনসিটি গুলো, এই যে পলিক্রিস্টালাইনের জন্য কয়েকটা থিওরি আছে। একটা হচ্ছে টেইলরস থিওরি 1934 এ দিয়েছিলেন। উনি হচ্ছে যে চিন্তা করছিলেন স্ট্রেস কার্ভ হচ্ছে প্যারাবোলিক হবে, ডিসলোকেশন প্রথমে আস্তে আস্তে ইলাস্টিক্যালি ইন্টারঅ্যাক্ট করবে অন্যান্য ডিসলোকেশনের সাথে, করে তারা আস্তে আস্তে ট্র্যাপড হবে, কাছাকাছি হয়েছিল। ট্র্যাপড হওয়ার পরে হচ্ছে তারা ইন্টারনাল স্ট্রেস দিবে, ইন্টারনাল স্ট্রেস দিলে তারা সেই স্ট্রেসকে তারা হচ্ছে সেই স্ট্রেস গুলো হচ্ছে ডিসলোকেশন মুভকে বাধা দিবে, বাধা দিলে আস্তে আস্তে হচ্ছে আমাদের ডিসলোকেশন মুভমেন্ট বাধা পেলে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের স্ট্রেস বাড়তে থাকবে, স্ট্রেন হার্ডেনিং হবে। এটা ছিল ওনার আইডিয়া। এই আইডিয়া 34 এ দিয়েছিলেন। সেটা কিছু একটা একটা জাস্ট একটা ফর্মুলা এরকম করে ডিরাইভ করা আছে, এটা নিজেরা দেখে নিও। ডেরিভেশনটা খুবই ছোট একটা ডেরিভেশন আছে, এটা একটু দেখে নিও, এটা আর পড়াবো না। এই যে ডেরিভেশন অলরেডি আমরা যেটা দেখলাম ওই টাইপের, এগুলো জাস্ট একটু একটু করে চেঞ্জ করা আর কি, তার কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ করে এটা জাস্ট চেঞ্জ করা। এটা কিছু ক্রিটিসিজম আছে, এক হচ্ছে স্ট্রেস কার্ভ আমাদের ভাবে প্যারাবোলিক না, আরো কিছু আছে, ওটা পড়ে নিও, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। আর একটা হচ্ছে সিগার্স থিওরি। সিগার্স থিওরি তো একই ভাবে হচ্ছে, তার কথা হচ্ছে দুইটা স্টেজ গুলোতে প্রথম হচ্ছে প্রাইমারি স্লিপ সিস্টেম থাকবে, আর আস্তে আস্তে হচ্ছে স্টেজ টু তে যে সেকেন্ডারি স্লিপ সিস্টেম হবে। এটাও যে ভুল সেটাও না, টেইলরসও ভুল সেটাও না, এগুলো ভুল, কিন্তু এগুলো 100% ডিফাইন করতে পারে না যে আসলে কি ঘটনা ঘটছে। সেই তুলনায় হচ্ছে কার্লম্যান ওয়েলসডর্ফের থিওরি, যেটা আমরা আমরা পড়লাম তিনটে স্টেজে দেখলাম, সেই থিওরিটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পেরেছে ঠিক মতো। এই যে তিনটা স্টেজ গুলোকে সুন্দর করে সে এক্সপ্লেন করেছে। অন্যান্যরা হচ্ছে বলতেছে যে স্ট্রেস কার্ভটা হয় প্যারাবোলিক হবে, অথবা বলছিল যে তোমার দুইটা স্টেজ থাকবে, দুইটা, প্রথম হচ্ছে প্রাইমারি স্লিপ সিস্টেম, সেকেন্ডারি যেটা পরেরটা থাকবে হচ্ছে সেকেন্ডারি স্লিপ সিস্টেম, এরকম ছিল। তো কার্লম্যান ওয়েলসডর্ফের থিওরিটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ারলি ডিফাইন করা। এটা আমরা পড়লাম, পড়লে আমরা দেখলাম যে সেল স্ট্রাকচারটা আসলে কি। যত আমরা স্ট্রেন হার্ডেনিং করছি, স্ট্রেন হার্ডেনিং করার সাথে সাথে আমাদের কি হবে বললাম যে পুয়ারলি ডিফাইন্ড আমাদের সেল তৈরি হতে থাকবে। সেল তৈরি হতে থাকা মানে কি আস্তে আস্তে গুলো ডিসলোকেশন গুলো কি করছে, তারা নিজেদের মধ্যে তারা অ্যারেঞ্জ হচ্ছে। আগে তো র্যান্ডমলি ছিল, এইভাবে করে র্যান্ডম ভাবে ছিল, তারা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে তারা হলো যে না আমরা র্যান্ডম থাকবো না, আমরা একটা একটা নিজেরা সুন্দর করে করে একটা গ্রুপ তৈরি করি। তারা এইভাবে করে গ্রুপ তৈরি করলো, তারা আস্তে আস্তে গ্রুপ তৈরি করলো। এই গ্রুপটা দেখো, এগুলো আছে বড় বড়, তাদের গ্রুপ তৈরি করলো। যত আমি ডিফর্মেশন বেশি করবো মানে কি, ডিফর্মেশন বেশি করা মানে কি রুমান শেখ, ডিফর্মেশন বেশি করা মানে কি আমাদের স্ট্রেন হার্ডেনিং বেশি হবে না কম হবে? ডিফর্মেশন বেশি করা মানে স্যার স্ট্রেন হার্ডেনিং বেশি হবে। হ্যাঁ, স্ট্রেন হার্ডেনিং বেশি হবে মানে ডিসলোকেশনের সংখ্যা তত বাড়বে। যত ডিসলোকেশনের সংখ্যা বাড়বে তার মানে কি, এইখানে প্রথমে সে অল্প ডিসলোকেশন থাকাতে বড় একটা সেল তৈরি করলো। এখন যখন ডিসলোকেশন সংখ্যা বাড়লো সমস্যা এইটাকে ভিতরে এরকম আরো করে অনেকগুলো ছোট ছোট আরো সেল তৈরি করতে পারবে। এই দেখো এখানে তৈরি করেছে এরকম
যত আমরা ডিফর্মেশন বাড়িয়েছি, এটা মনে করো ছিল 10% ডিফর্মেশন, এটা হচ্ছে 50% ডিফর্মেশন। যত আমরা ডিফর্মেশন বাড়িয়েছি সেলটা কি হচ্ছে, ডাইমেনশন সাইজ তত ছোট হয়ে যাচ্ছে না, সেল সাইজ তত হচ্ছে আমাদের ডিক্রিজ করছে। সেল সাইজ যত ডিক্রিজ করছে তার মানে কি আমাদেরকে ডিসলোকেশনের এর ভিতর দিয়ে যদি ডিসলোকেশনকে মুভ করাতে চাই, ডিসলোকেশনের মুভমেন্ট অত বেশি কি হবে, কোথায় বাধা বেশি পাবে বলো তো? ডানেরটাতে বাধা বেশি পাবে, তাই না? ডানেরটাতে ডিসলোকেশন মুভ করতে তত বেশি বাধা হবে। কারণ কি দেখো, তার বারবার সেল ওয়ালের সাথে বাউন্ডারির সাথে ইন্টারাকশন হচ্ছে, বারবার ইন্টারাকশন হচ্ছে, সে বেশি মুভ করতে পারছে না। আর এখানে মাত্র 1 2 3 4টা ইন্টারাকশন, আর এখানে সেগুলো ইন্টারাকশন বেশি। তাই যত আমাদের গ্রেন সাইজ যত ছোট হয়, আমরা জানি কি তত ম্যাটেরিয়াল স্ট্রেংথ তত বেড়ে যায়। হল পেজ আমার তাই বলছে, যত গ্রেন ছোট হবে তত আমার ইয়েল্ড স্ট্রেংথ তত বেড়ে যাবে, তাই না? এটা হচ্ছে আমাদের গ্রেন না, এটা হচ্ছে সেল। গ্রেনের ইনিশিয়াল স্টেজ, এখনো গ্রেন তৈরি হয় না, এখান থেকে আস্তে আস্তে গ্রেন তৈরি হবে, সেটা আমরা দেখবো এখনই। তাহলে এখানে ওই কথাটা বলা হচ্ছে ডিসলোকেশন গুলো ট্যাঙ্গলড হচ্ছে, ট্যাঙ্গলড হয়ে তারা এরকম করে একটা শেপ তৈরি করছে, তারপর আস্তে আস্তে তারা সেল তৈরি করবে। এই কথাটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এখন এখানে আসি কি ঘটেছে। আমরা বাঁ দিকের ছবি, সবাই তো ছবিটা দেখতে পাচ্ছি তাই না? বাঁ দিকের প্রথম ছবিটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের কোল্ড ওয়ার্ক হয়েছে। কোল্ড ওয়ার্ক করলাম, করে আমাদের এরকম এরকম লম্বা লম্বা আমরা গ্রেন পেলাম। এই যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছি না বড় বড়, এগুলো হচ্ছে আমাদের গ্রেন বাউন্ডারি। এরকম ইলংগেটেড আমরা গ্রেন পেলাম। ভিতরে যে ডট ডট দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ডিসলোকেশন। তারপর তারে কি করলাম, এইটা হচ্ছে আমাদের কোল্ড ওয়ার্ক স্ট্রাকচার, অনেক হাই স্ট্রেংথ অনেক বেশি। এটাকে আমি এখন একটু হিট দিলাম, একটু টেম্পারেচার দিলাম। টেম্পারেচার দিলে কি হলো, ডিসলোকেশন গুলো মুভ করা শুরু করলো, তারা একে অপরকে অ্যানাহিলেট করে দিবে, করে দিয়ে আমাদের এরকম ছোট ছোট আমাদের সেল তৈরি করলো। এই যে ভিতরে ছোট ছোট সেল দেখতে পাচ্ছি না, হেক্সাগোনাল সেল, ডিসলোকেশন গুলো এরকম করে সেল তৈরি করলো। সেলের ভিতরে আমাদের ডিসলোকেশন থাকবে না, ওই ডিসলোকেশন গুলো হচ্ছে সেলের ওয়াল হিসেবে থাকবে। আমাদের পুরান গ্রেন বাউন্ডারি রয়ে গেল, এটা হয়ে গেল। এই স্টেজটা হচ্ছে আমাদের কি হলো, এটা হচ্ছে আমাদের রিকভারি। আমরা যে রিকভারি বলছিলাম না, এটা হচ্ছে টেম্পারেচার দিলে রিকভারি কিভাবে হয় সেটা একটা স্টেজ। এভাবে সেল তৈরি করে রিকভারি করলো। এখানে আমরা টেম্পারেচার দিয়ে সেল তৈরি করলাম, এই সেলগুলো হচ্ছে রিকভার হলো। হওয়ার পরে এই সেলগুলো চারটা পাঁচ, আবার যখন আমি টেম্পারেচার আরো দিচ্ছি তখন কি করবে, এই চারটা পাঁচটা সেল মিলে ছোট একটা গ্রেন তৈরি করবে। এইটা চারটা পাঁচটা মিলে একটা ছোট গ্রেন তৈরি করবে, এইগুলো করে ছোট ছোট গ্রেন তৈরি করবে। এই গ্রেন গুলো তারা পুরোনো গ্রেনের বাউন্ডারিতেও করতে পারে, বাউন্ডারি গ্রেনের ভিতরেও করতে পারে, জাংশনও করতে পারে। এই দেখো এভাবে করে করে তৈরি করলো। এই গ্রেন গুলোর ভিতরে কোনো ধরনের আর ডিসলোকেশন নাই, সেল নাই, কিচ্ছু নাই। এইগুলো হচ্ছে, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে কি বলি, আবার ক্রিস্টাল তৈরি হলো। ক্রিস্টাল মানে হচ্ছে গ্রেন, মানে আবার গ্রেন তৈরি হলো, তার মানে গ্রেন তৈরি হলো, মানে হচ্ছে ক্রিস্টাল তৈরি হলো। সেটাকে বলি রিক্রিস্টালাইজেশন। ঠিক আছে, এটাকে বলি হচ্ছে রিক্রিস্টালাইজেশন। এগুলো হচ্ছে আমাদের রিস্টোরেশন প্রসেস। রিস্টোরেশন কি, আমাদের এখানে যখন কোল্ড ওয়ার্ক করলাম অনেক বেশি স্টোরড এনার্জি তৈরি হচ্ছে, 5 থেকে 10% থেকে যাচ্ছে, আস্তে আস্তে রিস্টোরেশন করে আমাদের স্ট্রেন এনার্জি করে কমিয়ে ফেলে, স্টোরড এনার্জি কমিয়ে ফেলে আমরা ডিসলোকেশন ফ্রি আমরা গ্রেন তৈরি করার চেষ্টা করছি। তাহলে কি হলো, এইটা হচ্ছে আমাদের রিক্রিস্টালাইজেশন হলো। আবার টেম্পারেচার যদি আস্তে আস্তে করি, পুরোনো গ্রেন গুলো কনজিউম হয়ে যাবে, যে পুরো মাইক্রোস্ট্রাকচার এরকম ছোট ছোট আমাদের গ্রেন তৈরি হয়ে গেল। আগে এখানে গ্রেন কয়টা ছিল, কোল্ড ওয়ার্ক যখন করলাম 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা গ্রেন ছিল বড় বড়। এখন এখানে গ্রেন কয়টা হয়ে গেল, 30+, তাই না? 30++ বলে দিলাম। তাহলে আমাদের এগুলো আমাদের গ্রেন তৈরি হয়ে গেল, রিফাইন্ড গ্রেন। এগুলো যেগুলোর ভিতরে কোনো ধরনের ডিসলোকেশন নাই। এই গ্রেন গুলো কোথা থেকে তৈরি হলো, সেল থেকে। সেল কোথা থেকে হলো, ডিসলোকেশন গুলো ট্যাঙ্গল হয়ে সেল তৈরি করলো। সেল থেকে টেম্পারেচার দেওয়ার জন্য সেলগুলো আস্তে আস্তে আমাদের রিক্রিস্টালাইজ, ছোট ছোট সেলগুলো কি করলো, তাদের গ্রেন, তারা একসাথে আরো কতগুলো 4-5টা সেল একসাথে জোড়া লেগে তারা ছোট ছোট রিফাইন্ড গ্রেন তৈরি করলো। এখনো যদি আমি হিট কন্টিনিউ করি, টেম্পারেচার দেই, এই ছোট ছোট গ্রেন গুলো আবার গ্রেন বাউন্ডারি মাইগ্রেশন হয়ে তারা 4-5টা মিলে, এই যে 3টা মিলে মনে করি 4টা মিলে একটা গ্রেন তৈরি করলো, গ্রেন গ্রোথ হলো। এখানে করে গ্রেন গ্রোথ হলো।
আর এটা হচ্ছে অ্যাবনর্মাল গ্রেন গ্রোথ। এখানে গ্রেন হচ্ছে আর একটা গ্রেন হঠাৎ দেখা গেলো অনেক বড় বেশি বেড়ে গেল, এটুকু বাদ দিই। হ্যাঁ, অ্যাবনর্মাল গ্রেন গ্রোথ আমাদের দরকার নেই। এভাবে করে তাহলে কি দেখলাম, একটা কোল্ড ওয়ার্ক স্যাম্পল যেটার ভিতরে প্রচুর ডিসলোকেশন আছে, সেটাকে যদি আমি হিট দেই, হিট দিলে কি হবে, তার আস্তে আস্তে তার ভিতরে সেল তৈরি হলো, ট্যাঙ্গল ডিসলোকেশন গুলো থেকে সেল তৈরি হলো, সেল থেকে কয়েকটা সেল মিলে একটা ডিক্রিস্টালাইজ গ্রেন তৈরি করলো। তারপরে পুরো মাইক্রোস্ট্রাকচারে শুধুমাত্র ডিক্রিস্টালাইজ গ্রেন থাকবে, অন্যান্য আর কোনো গ্রেন থাকবে না। তারপরে যদি আমি হিট কন্টিনিউ করি, সেই গ্রেন গুলো আস্তে আস্তে গ্রো করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে গ্রেন গ্রোথ। তাহলে হচ্ছে একটা কোল্ড ওয়ার্ক স্ট্রাকচারকে, তাহলে হচ্ছে কি হচ্ছে, একটা কোল্ড ওয়ার্ক স্ট্রাকচারকে আমি যদি আস্তে আস্তে অ্যানিলিং করি, অ্যানিলিং মানে আস্তে আস্তে হিট দেই, তাহলে এই ঘটনাটা ঘটবে। এখন তুমি যদি এখানে এসে হিট দেওয়া বন্ধ করে দাও, তাহলে তুমি ছোট ছোট গ্রেন আলা একটা স্ট্রাকচার পাবা। তুমি যদি হিট দেওয়া না বন্ধ করো, আরো বেশি সময় ধরে হিট দাও বা আরো বেশি টেম্পারেচারে হিট দাও, তাহলে হচ্ছে আমাদের আস্তে আস্তে গ্রেন গ্রোথ হবে। ঠিক আছে, তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট আসলে কিভাবে হয়? রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কি, পলিগনাইজেশন বলে একটা মেকানিজম আছে। এই একটু অনেকগুলো ডিসলোকেশন ছিল, তারা আস্তে আস্তে যখন কোনো কারণে হিট হোক বা অন্য কোনো কারণে তুমি যখন তাকে মুভ করাচ্ছ, তার সেল কিভাবে তৈরি হলো, তার ট্যাঙ্গল কিভাবে ছিল, এরকম তারা তো ট্যাঙ্গল দলা পাকানো ছিল, চুল যেরকম জট পাকিয়ে থাকে তারা এরকম জট পাকিয়েছিল। তখন তারা হচ্ছে আস্তে আস্তে যখন ডিসলোকেশন ইন্টারাকশন হলো হয়ে, এই ডিসলোকেশনটা কি হলো, নাই, এই ডিসলোকেশনটা কি হলো, একটা কমপ্লিট প্লেন তৈরি করলো, সে হাওয়া হয়ে গেল। এই ডিসলোকেশনটাও নাই। এভাবে করে করে ডিসলোকেশন সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে তারা কি করলো, তারা এরকম করে তারা অ্যালাইন হয়ে গেল একটা পার্টিকুলার ডিরেকশনে, তারা এইভাবে করে অ্যালাইন হয়ে গেল একটা। এইটাকে বলতেছে হচ্ছে টিল্ট বাউন্ডারি, টিআইএলটি, টিল্ট বাউন্ডারি। টিল্ট বাউন্ডারি এখানে তৈরি হচ্ছে। এই যে টিল্ট বাউন্ডারি তৈরি হলো, এই টিল্ট বাউন্ডারি গুলো খুবই হচ্ছে লো অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি থাকে, লো অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি তাদের থাকে সাধারণত 15 ডিগ্রি থেকে, তাদের মিসওরিয়েন্টেশন অ্যাঙ্গেল হচ্ছে 15 ডিগ্রি থেকে কম থাকবে, লো অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি থাকে। এগুলো হচ্ছে তখন হচ্ছে তারা সেল তৈরি করবে। এই যে সেল দেখলাম, এই সেল গুলো তৈরি হচ্ছে লো অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি, লো অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি 15 ডিগ্রি থেকে তাদের অ্যাঙ্গেল গুলো কম। এই এইগুলোর অ্যাঙ্গেল গুলো হচ্ছে, বাউন্ডারি অ্যাঙ্গেল গুলো 15 ডিগ্রি কম। যখন আস্তে আস্তে এইরকম করে তৈরি করলো, এগুলো হচ্ছে তখন হচ্ছে হাই অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি। আমরা নর্মালি যে গ্রেন গুলো দেখি মাইক্রোস্ট্রাকচারে, সেগুলো হচ্ছে হাই অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারি, সেগুলো মিসওরিয়েন্টেশন অ্যাঙ্গেল হচ্ছে 15 ডিগ্রির বেশি। এভাবে করে করে আমাদের তারা একে অপরের উপরে এভাবে করে তারা অ্যালাইন হলো। এইভাবে করে যখন অ্যালাইন হলো, এইখান থেকে আস্তে আস্তে আমরা সেল গুলো আমাদের তৈরি হবে। এখান থেকে আমাদের এগুলো হচ্ছে সেলের বাউন্ডারি। এই সেল, এখান থেকে আমরা সেল পাবো, সেই সেল থেকে আস্তে আস্তে আমরা গ্রেন পাবো। গ্রেন বাউন্ডারি স্ট্রেংথেনিং কিভাবে হচ্ছে, এই যে মনে করো একটা, এখন আমরা আরেকটা মেকানিজমে যাচ্ছি। গ্রেন বাউন্ডারি গুলো ডিসলোকেশনের এদিকে চারদিকে আসলো, এসে ডিসলোকেশন গুলো গ্রেন বাউন্ডারি এখানে আসলো, এসে তারা পাইল আপ হলো, পাইল আপ হয়ে তারা মুভমেন্টের বাধা পেলো। বাধা পাওয়ার কারণে হচ্ছে গ্রেন বাউন্ডারি যত বাধা দেবো তত আমাদের স্ট্রেংথেনিং বাড়বে। এভাবে করে যত আমরা বাধা দেবো তত আমাদের স্ট্রেংথেনিং বাড়বে। এটা হচ্ছে আমাদের হল পেজ থেকে আমরা জানি। এটা হচ্ছে আমাদের হল পেজ রিলেশনশিপ। হল পেজ বলেছিল ইয়েল্ড স্ট্রেস দিয়ে, আর এটা কত সালে, 1951-53 সালে তারা দুজন এটা দিয়েছিলেন। আর এটা হচ্ছে জাস্ট হচ্ছে যে যদি ডিসলোকেশন দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা এভাবে করে একটু জাস্ট কনভার্ট করে নিতে পারি শিয়ার স্ট্রেস দিয়ে। এইটা হচ্ছে আমাদের মানে যত আমাদের গ্রেন সাইজ, যত আমাদের গ্রেন কি হবে, যত বড় হবে, এটা তো ইনভার্স। হ্যাঁ, যত গ্রেন বড় হবে তত আমাদের কি হবে, আমাদের স্ট্রেস তত আমাদের কমতে থাকবে। ঠিক আছে, এখন আরেকটু আসি কিছু এক্সাম্পল। এক্সাম্পল গুলো দেওয়ার আগে আমরা একটা টার্ম একটু জেনে নিই, কট্রেল। কট্রেল নামে আরেকজন বড় সায়েন্টিস্ট, মেটালার্জিস্ট ছিলেন বলা যায়। উনি কিছু একটা আইডিয়া দিলেন, কট্রেল অ্যাটমসফিয়ার। কট্রেল অ্যাটমসফিয়ার কি, এটা যদি একটা ডিসলোকেশন হয়, এটা যদি একটা ডিসলোকেশন লাইন হয়, আমাদের সলিড অ্যাটম গুলো আমাদের কি করবে, তারা ডিসলোকেশন লাইনের আশেপাশে তারা মাইগ্রেট হয়ে তারা সেইখানে চলে যাবে। Solute dislocation interaction leads to a migration of interstitial solid atoms to a dislocation. ডিসলোকেশন লাইনের আশেপাশে তারা মাইগ্রেট করে থাকবে। তারা এখানে থাকার কারণে বলা হচ্ছে তারা এখানে একটা অ্যাটমসফিয়ার তৈরি করছে, তারা তাদের নিজস্ব একটা জগৎ তৈরি করে ফেলবে এখানে। এইটা হচ্ছে আমাদের সলিউট অ্যাটমসফিয়ার বলা হয়, এটাকে সলিউট অ্যাটমসফিয়ার বলা হয়। কট্রেল এই জিনিসটাকে প্রথম প্রপোজাল দিয়েছিলেন, তাই তার নাম এটাকে কট্রেল অ্যাটমসফিয়ারও বলা হয়। ঠিক আছে, this solute atmosphere, also known as Cottrell atmosphere,
has the effect of locking in dislocation, making it necessary to apply more force to free the dislocation from the atmosphere. তোমার একটা ডিসলোকেশনের চারপাশে যদি এরকম সলিড এসে আটকে থাকে, তাহলে তারা কি করবে? ডিসলোকেশনটাকে মুভমেন্টকে আরো বেশি বাধা দিবে না? কৌশিক, জি স্যার, বাধা দিবে, ডিসলোকেশনে মুভমেন্টকে বাধা দিবে। তাহলে এই সলিড অ্যাটমসফিয়ারের কারণেই আমরা ইয়েল্ড স্ট্রেস ড্রপ আমরা দেখি। লো কার্বন স্টিলের আমরা টেনসাইল টেস্ট করছি, আচ্ছা ওটা পরে আসছি। এই যে দেখো, এই একটা ডিসলোকেশন, হ্যাঁ, এই একটা ডিসলোকেশন, এখানে আরেকটা ডিসলোকেশন ছিল। এই ডিসলোকেশন দুইটা যখন মনে করি মিট করলো, তারা কি করলো? এইখানে তারা আস্তে আস্তে এই এক কটলের অ্যাটমসফিয়ারের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটম গুলো, তারা কি করলো? তারা আমাদেরকে ডিসলোকেশনের মুভমেন্টটাকে তারা বাধা দিল। কিভাবে বাধা দিল? ডিসলোকেশনটাকে লক করে দিল। এই নিচের ডিসলোকেশনটা মনে করো উপরের দিকে মুভ করছে, এটা একটা সেজাল ডিসলোকেশন, সে আটকে আছে, তার আশেপাশে এরকম কটলের অ্যাটমসফিয়ার আছে, সলিড অ্যাটম আছে। এটা এইটার আশেপাশে ওরকম নাই, সে মুভ করছিল, মুভ করে সে এখানে এসে ইন্টারাক্ট করলো। করার পরে কি হলো? এইখানে কিছু পরিমাণে আমাদের ডিফিউশন হবে। আমরা ডিফিউশন হচ্ছে একটা ধরলাম হচ্ছে ল্যাটিস ডিফিউশন। ল্যাটিস ডিফিউশনটা কি? গ্রেইনের ভিতর দিয়ে যখন ম্যাটার মুভ করবে, সেটা হচ্ছে আমাদের ল্যাটিস ডিফিউশন। গ্রেইনের ভিতর দিয়ে মুভ করলো, সেটা হচ্ছে আমাদের ল্যাটিস ডিফিউশন। আরেকটা হচ্ছে ডিসলোকেশন, আমরা বলবো হচ্ছে পাইপ ডিফিউশন। ডিসলোকেশনের এটা হচ্ছে যদি ডিসলোকেশন লাইন হয়, এইটার ইন্টেরিয়র দিয়ে, এটা কোর দিয়ে যদি ডিসলোকেশন মুভ করে, সরি ডিফিউশন হয়, ম্যাটার মুভ করে মানে কি সলিড মুভ করলো, সেটা হচ্ছে আমাদের পাইপ ডিফিউশন। এটাকে বলবো হচ্ছে আমরা পাইপ ডিফিউশন। আর জানা দরকার নেই, এটুকু জানলে চলবে। ল্যাটিস ডিফিউশন, পাইপ ডিফিউশন। যখন তারা ইন্টারঅ্যাক্ট করে এখানে এসে লক করলো, তখন এখানে আমাদের কিছু পরিমাণে ল্যাটিস ডিফিউশন হবে। আর এইটার ভিতর দিয়ে এই যে কটলের অ্যাটমসফিয়ার যেটা ছিল, কটলের অ্যাটমসফিয়ার থেকে কিছু পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটম নিচের জায়গাতে এখানে এসে তারা পাইপ ডিফিউশন ঘটাবে। এই পাইপ ডিফিউশন হয়ে এই নিচে মোবাইল যে ডিসলোকেশন ছিল, এই ডিসলোকেশনটা মোবাইল ছিল, সে মুভ করছিল, হ্যাঁ, এইটাকেও তারা কটলের অ্যাটমসফিয়ারের মধ্যে এনে তারা লক করে দিল। এইভাবে করলে তখন তার মানে কি এটাকে তুমি যদি ফ্রি করতে চাও, তাহলে তোমাকে বেশি স্ট্রেস দিতে হবে, না হলে সে ফ্রি করাতে পারবে না। এভাবে করে তারা আটকে দিল। এভাবে করে আমাদের সলিড গুলো ডিসলোকেশনের চারপাশে এসে তারা আটকে দিচ্ছে। এটাতে কি ঘটে? আমরা কি এই স্ট্রেস স্ট্রেন কার্ভ দেখছি? এটা কথা বলে যাও, এটা কি আমরা দেখেছি 2-1 এ? জি স্যার, একটা জিগজ্যাগ শেপ হয় এখানে। ভেরি গুড। আমরা এরকম একটা শেপ আমরা দেখেছি। আমরা যদি স্টিলের করতাম, তাহলে এরকম বাড়তে বাড়তে আবার একটু ইল্ড রেসিস্টেন্স কমে গেল, কমে যে আবার এরকম হয়ে তারপরে আস্তে আস্তে আবার এরকম বাড়লো, তাই না? এরকম আমরা দেখেছি। আমরা এটাকে কি বলতাম? আপার ইল্ড পয়েন্ট। এটাকে বলতাম আমরা লোয়ার ইল্ড পয়েন্ট, তাই না? মনে পড়ে? জি স্যার। আর এটা ছিল স্টিলে। আর যদি মনে করি অ্যালুমিনিয়ামকে করছিলাম, অ্যালুমিনিয়ামকে করলে এরকম একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ চলে আসছে, তাই না? নন ফেরাস যদি আমরা করি। আয়রনকে স্টিলকে করলে ছিল ওই ডান দিকেরটার মতো। আর যদি একটা নন ফেরাস করি, তাহলে কোনো ধরনের ইল্ড পয়েন্টই আমরা খুঁজে পাই না। তখন ওই যে অফসেট নেওয়া লাগে, পয়েন্ট ওই যে 0.2% বা 0.001, যেটা খুশি নাও, একটা অফসেট নিয়ে আমরা 0.2% অফ 0.1% অফসেট নিয়ে, অফসেট মানে কি? ওই ইনিশিয়াল লাইনে প্যারালালি 0.1 মানে হচ্ছে 0.1 অফসেট মানে পার্সেন্ট অফসেট মানে হচ্ছে, বা প্রুফ স্ট্রেস মানে হচ্ছে 0.1 কি 0.001 স্ট্রেন। এর মানে এখান থেকে 0.001 মানে খুব কাছাকাছি। এখান থেকে একটা প্যারালাল লাইন নেবে, এই যে স্ট্রেট লাইন যে জায়গায় কাট করবে, সেটাকে বলবো হচ্ছে আমাদের তাতে রিয়েল পয়েন্ট বা প্রুফ স্ট্রেস। 0.2% প্রুফ স্ট্রেস, 0.2% রিয়েল স্ট্রেস। তো এইভাবে করে আমরা তাকে নেব। সেখানে দেখো পার্থক্য এত কারণটা হলো কি? সলিড অ্যাটমসফিয়ার কে দিল? ওই ইন্টারস্টিশিয়াল অ্যাটম গুলো কি করতেছে? কটল এবং বিলবি, কটল এন্ড বিলবি, তারা কি বললো? Dislocations in the annealed steel, যেখানে dislocation density 10⁷ আছে, তারা locked in by the interstitial atom. Dislocation গুলো ইন্টারস্টিশিয়াল অ্যাটম কার্বন দ্বারা তারা লকড ইন হয়ে আছে, ওই যে অ্যাটমসফিয়ার আটকে আছে। যখন তুমি স্ট্রেস অ্যাপ্লাই করলা টেনসাইল টেস্টে, তাহলে আমাদের কি হবে? ডিসলোকেশন গুলোকে আনলক করতে হলে একটা ক্রিটিক্যাল ভ্যালু পার হইতে হবে, তাই না?
ইন জেনারেল ডিসপ্লেসমেন্ট মুভমেন্ট হতে যা লাগতো তার থেকেও বেশি লাগবে। মনে করো ইল্ড স্ট্রেস আমাদের নরমালি ছিল মনে করো 250 MPa। এখন ওই সলিড অ্যাটমসফিয়ারে যে যখন সে আটকে রাখলো, ওই আটকে রাখলে তাহলে কি হবে, আমাদেরকে ওই ডিসপ্লেসমেন্ট গুলো আনলক করার জন্য আমাকে আরো মনে করো 30 মেগাপাস্কেল বেশি দিতে হলো। এখন আমি 30 মেগাপাস্কেল বেশি দিলাম, বেশি দিলে কি হলো নাজমুল, ডিসপ্লেসমেন্টটা আনলক হলো, তাই না? জি স্যার। এখন আনলক হয়ে যাওয়ার পরে আমাদের ওই ম্যাটেরিয়ালের মধ্যে এখন তার রেগুলারলি তার ইয়েল্ড স্ট্রেস 250, তার মানে তার মুভ করতে 250 মেগাপাস্কেল লোড হলেই সে মুভ করবে, স্ট্রেস হলেই সে মুভ করবে। তখন আমাদের ইয়েল্ড স্ট্রেসটা কি হবে, আমাদের স্ট্রেসটা স্যার ইয়েল্ড স্ট্রেস না, আমাদের স্ট্রেস কি হবে, ড্রপ করে তো আবার 250 হয়ে যাবে স্যার। জি স্যার। হ্যাঁ 280 থেকে 250 তে চলে আসবে। মনে করো এটা ছিল 280 হয়ে ওই কটল অ্যাটমসফিয়ার থেকে ডিসপ্লেসমেন্ট গুলোকে আনলক করলো, করে এখন সে কি হলো 280 থেকে সে নেমে এখন 250 এ চলে আসলো, তাই না? এখন হচ্ছে তাহলে কি হলো, the stress necessary to move the dislocations is less than stress required to unlock them, hence the phenomenon of a sharp yield drop. short একটা yield drop হলো, আপার এবং লোয়ার আমরা yield স্ট্রেস আমরা পেলাম। ঠিক আছে, তাহলে আপার এবং লোয়ার আমরা কেন পেলাম স্টিলে, এবং তোমাকে যদি আমি ঘুরিয়ে কোশ্চেনটা করি যে শুধুমাত্র কার্বন স্টিলে, লো কার্বন স্টিলে আমরা কেন পাচ্ছি, শুধুমাত্র লো কার্বন স্টিলে কেন আমি আপার ইল্ড এবং লোয়ার ইল্ড পাই, হাই কার্বন স্টিলে সরি হাই অ্যালয় স্টিলে কেন পাই না? তখন আমি কি অ্যান্সার দেব, লো কার্বন স্টিলে কি হয়, আমাদের কার্বন গুলো ইন্টারস্টিশিয়াল পজিশনে থেকে যাচ্ছে, সে তখন আমাদের সলিড অ্যাটমসফিয়ার তৈরি করে বাধা দিচ্ছে। হাই অ্যালয় স্টিল যদি হয়, যেখানে আমাদের টাইটানিয়াম আছে, যে কি করতে পারে, কার্বাইড ফর্মার আছে, টাইটানিয়াম কি করবে, টাইটানিয়াম কার্বাইড তৈরি করবে, তাই না? নায়োবিয়াম থাকলে কি করবে, নায়োবিয়াম কার্বাইড তৈরি করবে। অ্যালুমিনিয়াম কি করে, অ্যালুমিনিয়াম মনে হয় কার্বাইড তৈরি করে, আমি ভুলে গেছি। এগুলো যদি থাকে তাহলে তারা ওই প্রেসিপিটেট গুলোকে কি করবে, কার্বাইড তৈরি করে তারা ওই সলিড গুলোর ইফেক্টিভনেস কে কমিয়ে দিবে সলিড অ্যাটমসফিয়ার তৈরি করতে। তাই আমার আপার লোয়ার ইল্ড পয়েন্ট আমি হাই অ্যালয় স্টিলে পাবো না, পাই লো লিমিটেড। হাই কার্বন বলি না কিন্তু, হাই অ্যালয় স্টিল বলছি, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম এটা গেল। তাহলে এখন হচ্ছে প্ল্যাটো ইন দ্য স্ট্রেস স্ট্রেন কার্ভ। আমরা কমলো, কমার পরে এই জায়গাটা আমরা কেন আসলো, ঠিক না? এখন এইটা কেন আসলো, after the load drop corresponding to the upper yield point there follows a plateau region, একটা স্ট্যাগন্যান্ট রিজন থাকবে যেখানে স্ট্রেস হচ্ছে অল্প পরিমাণে ফ্ল্যাকচুয়েট করবে একটা সার্টেন ভ্যালুতে, তারপর আস্তে আস্তে স্ট্রেন হার্ডেনিং হবে। স্ট্রেন হার্ডেনিং হওয়ার আগে সে এরকম একটা এরকম করে করে সে অল্প ডিসটেন্সে একটা করবে। এই যে ইলংগেশন যে জায়গায় ঘটলো, স্ট্রেনিং যে ঘটলো, এইটাকে বলা হচ্ছে ইয়েল্ড পয়েন্ট ইলংগেশন। ইয়েল্ড পয়েন্ট ইলংগেশনটা হচ্ছে নন হোমোজেনাস হচ্ছে ডিফর্মেশন। এখন আমাদের যখন এখানে হয়, বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের কি হয়, এই জায়গাটাতে এই যে এরকম যে জায়গায় ঘটলো, এই জায়গা হচ্ছে নন হোমোজেনাস ডিফর্মেশন হয়। ডিফর্মেশন গুলো কিছু স্লিপ ব্যান্ড তৈরি হয়ে এই জায়গাটাতে কিছু ডিফর্মেশন ব্যান্ড তৈরি হয়, এই জায়গাগুলোতে আমাদের ডিফর্মেশনটাকে কনসেন্ট্রেটেড থাকে, সেজন্য এটাকে বলা হচ্ছে নন হোমোজেনাস ডিফর্মেশন। মানে আমাদের যখন ইউটিএস ইল্ড থেকে, এটা হচ্ছে ইল্ড পয়েন্ট, এটা হচ্ছে ইউটিএস, এর আগ পর্যন্ত ডিফর্মেশন হচ্ছে হোমোজেনাস। মানে তুমি যদি খেয়াল করে থাকো, মানে যখন ডিফর্মেশন হওয়া মানে কি, এটাকে যখন টানতে থাকবো সে আস্তে আস্তে চিকুন হবে না, চিকুন হবে, লম্বা হবে। সে কোনো জায়গাতে বেশি চিকুন হবেও না, কোনো জায়গাতে বেশি বেশি লম্বাও হবে না, সব জায়গাতে এই পুরো রিজিয়নটা বরাবর একই ঘটনাই ঘটবে। এই 0 মিলিমিটার, এটা হচ্ছে 100 মিলিমিটার, 0 থেকে 100 মিলিমিটারে একই হারে ঘটবে। এটা হচ্ছে আমাদের হোমোজেনাস ডিফর্মেশন বা ইউনিফর্ম ডিফর্মেশন। ইউটিএস এর পৌঁছানোর পরে নেকিং হবে, নেকিং হয়ে তখন একটা পার্টিকুলার জায়গাতে আমাদের ডিফর্মেশন বেশি হবে, হয়ে চিকুন হতে থাকবে। তো এইখানে যেটা হয়, ইল্ড পয়েন্ট ইলংগেশন ফেনোমেননটা হচ্ছে এখানে আমাদের এই জায়গাটাতে যেটা হচ্ছে, এই পার্টিকুলার অল্প কিছু অংশে দেখা যাচ্ছে আমাদের
নন হোমোজেনাস ডিফর্মেশন হচ্ছে। হেটেরোজেনাস এই জায়গাগুলো কোনো কারণে আমাদের বেশি ডিফর্মেশন হলো, যেটাকে বলা হচ্ছে লুডার ব্যান্ড। ঠিক আছে, এই জায়গাটাতে আমাদের হচ্ছে লুডার ব্যান্ড হলো। এই লুডার ব্যান্ড হওয়াতে আমাদের পার্টিকুলার কিছু অংশে আমাদের ডিফর্মেশন বেশি হয়। এই লুডার ব্যান্ড গুলো অল্প স্ট্রেনে থাকে, তারপরে আস্তে আস্তে এগুলো আবার চলে যাবে, এগুলো আমরা আর দেখবো না। এরকম করে কিছু আমাদের লুডার ব্যান্ড তৈরি হয়, ওইটা আমাদের স্লিপিং হলো, এখানে কিছু এক্সেসিভ স্লিপিং হলো। এটা গেল একটা। তাহলে আমরা ইল্ড পয়েন্ট ফেনোমেনা আমরা জানলাম, আপার ইল্ড কেন হয়, লোয়ার ইল্ড কেন হয়, ইল্ড পয়েন্ট ইলংগেশন কেন হয় সেটা আমরা জানলাম। কার কারণ হয়? আমাদের সলিড ইন্ডাস্ট্রিয়াল পজিশনে কার্বন গুলো থাকার জন্য আমাদের এটা ঘটে। আর একটা হচ্ছে স্ট্রেন এজিং। আমরা প্রেসিপিটেশন হার্ডেনিং তো দেখেছি, তাই না? মানে ওইটা একটা এজিং। এখন স্ট্রেনিং এও এরকম আমাদের এজিং হতে পারে। মনে করো কি, আমরা মনে করো এইটাকে আমি, আচ্ছা এটা pre-straining the steel to a strain greater than yield point will result in removal of the yield point. আমি একটা স্টিলকে যদি তাকে আমি প্রি স্ট্রেনিং করি, এইটুকু পর্যন্ত মনে করি এই একটা স্টিলকে আমি এই লেভেলে প্রি স্ট্রেনিং করলাম, মানে আগে একবার স্ট্রেনিং করলাম, করে যদি তাকে আবার টেস্ট করি, তখন তার ওই ইল্ড পয়েন্টটা ওই জায়গাটা থাকবে না, ইল্ড পয়েন্টটা আমাদেরকে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ইল্ড পয়েন্টটা আমাদেরকে মুভ হয়ে চলে যাবে, হয়তো ওভাবে করে প্রোনাউন্সড আমি ইল্ড পয়েন্ট আমি তখন পাবো না। কিন্তু ওইটাকে যদি স্যাম্পলটাকে যদি আমি খানিকক্ষণ রেখে দেই, সব এলাকার কথা না, পার্টিকুলার কিছুতে ঘটবে, তাহলে ইল্ড পয়েন্ট ফেনোমেনা আবার আমরা ফেরত পাবো। সরি, ইল্ড পয়েন্ট ফেনোমেনা না, ইল্ড পয়েন্ট আমরা আবার ফেরত পাবো। যদিও তার ইল্ড পয়েন্ট ওখানে থাকার কথা ছিল না, তারপর আমি ইল্ড পয়েন্ট ফেরত পেতে পারি। এটাকে বলা হচ্ছে স্ট্রেন এজিং। স্ট্রেন এজিংটা কি হচ্ছে? একইভাবে এটাও হচ্ছে আমাদের ওই যে স্কটলি অ্যাটমসফিয়ারের সাথে আমাদের সম্পর্ক। এটাকে স্ট্রেন এজিং ও বলতে পারি, ডাইনামিক স্ট্রেন এজিং আমরা বলতে পারি। এখানে আমাদের কি হয়, আমাদের যদি রেখে দেই আমাদের স্ট্রেন এজিং হয়। এখন স্ট্রেন এজিংটা আসলে কি কি ঘটছে এখানে আমরা যদি দেখি, আচ্ছা এটা আমাদের মনে করে একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ তৈরি করলাম, করার সময় দেখা গেল যে ইউটিএসটাকে যদি আমি প্লট করি এগেইনস্ট ভিন্ন ভিন্ন টেম্পারেচার, আমি ইউটিএস কত হলে আমি প্লট করলাম, দেখা গেল যে অনেক সময় একটা হাম্প পাই। দেখা গেল যে ইউটিএস বাড়তেছে, হঠাৎ করে বেশি বাড়তেছে, হঠাৎ করে কম বাড়তেছে। কারণ কি, কিছু পার্টিকুলার টেম্পারেচারে সলিড অ্যাটমের ডিফিউসিভিটি যদি বেশি থাকে, তাহলে তারা দেখা গেল ডিসলোকেশনের যে মুভমেন্ট, যেই হারে ডিসলোকেশন মুভ করার কথা ছিল সেটার তুলনায় ডিসলোকেশনের আশেপাশে থাকা সলিড গুলোর ডিফিউসিভিটি বেশি হওয়াতে তারা মুভমেন্টের রেটটা বেশি। তখন তারা কি করবে, তারা মনে হবে এই সলিড গুলো ডিসলোকেশনটাকে ধরে বেঁধে জোরে টেনে নিয়ে যাচ্ছে। মনে করো এই একটা ডিসলোকেশন লাইন, তার চারপাশে এরকম করে সলিড আছে, এই ডিসলোকেশনের লাইনের মুভমেন্ট যদি মনে করো 10 মিলিমিটার পার সেকেন্ড হয়, সরি একদম রুড একটা উদাহরণ দিলাম, আর এটা যদি হয় মনে করো 20 মিলিমিটার পার সেকেন্ড, তাহলে সে কি করবে, সলিড গুলোর মুভমেন্টটা যদি বেশি হয়, তখন সে মনে হবে কি, সে এগুলো মুভ করার সময় সে ডিসপ্লেসমেন্টটাকে নিয়ে মুভ করার চেষ্টা করবে, ড্র্যাগ করার চেষ্টা করবে। যদি করে ড্র্যাগ করার চেষ্টা করে, তাহলে কি হবে, তখন আমাদের স্ট্রেনিংটা বেশি হবে, স্ট্রেনিং এর রেটটা বেশি হবে। স্ট্রেন হার্ডেনিং এর রেটটা যদি বেশি হয়ে যায়, তখন আমাদের কি হবে, আমাদের ইউটিএসটা আমাদের কম্পারেটিভলি বেড়ে যাবে। একই ঘটনা হচ্ছে আমাদের পোর্টেবিন লাস্ট চ্যাটেলিয়ার ইফেক্ট আমরা পাবো। সেরেটেড স্ট্রেন হার্ডেনিং স্ট্রেস স্ট্রেন কার্ভ। সরি, আমি আজকে একটু কুইক যাচ্ছি, আজকে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি। সেরেটেড স্ট্রেস স্ট্রেন কার্ভটা কি, এই যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এরকম করে করে, এই আপ ডাউনটা কেন করবে, পোর্টেবিন লাস্ট চ্যাটেলিয়ার ইফেক্ট অনেক সময় বলা হয়। বেসিক্যালি এটা কি, ওই একটু আগে যেটা দেখলাম, ডিসলোকেশন সলিড অ্যাটম গুলো যদি মনে করো কোন একটা পার্টিকুলার টেস্ট টেম্পারেচারে যদি ডিসলোকেশনের তুলনায় তার ডিফিসিটি অনেক বেশি থাকে, তাহলে তারা কি করবে, তারা মনে করো ডিসলোকেশন একটা পার্টিকুলার টেম্পারেচারে মুভ করছে, একটা পার্টিকুলার রেটে মুভ করছে। সলিড গুলো কোনো কারণে যদি বেশি রেটে মুভ করতে পারে, যেগুলো মনে করো অ্যাটমসফিয়ারে ছিল না, এমনিই আছে, তারা কি করবে, ডিসলোকেশন মুভমেন্ট করছে, সলিড গুলো যে তাকে ধরে একেবারে মনে করো ওয়েস্টার্ন মুভির মতো, মনে করো ল্যাসো ছুড়ে যেরকম মনে করো কি করছে, তারা একটা ঘোড়াকে ধরে ফেলছে না, এইভাবে করে মনে করো সে ডিসপ্লেসমেন্টটা যে এইভাবে করে সলিডটা যে ডিসপ্লেসমেন্টটাকে আটকে ফেললো। একটু আগে তার অন্য একটা জিনিস দেখেছিলাম, এখন দেখবো ডিফারেন্ট ওয়েতে। ডিসপ্লেসমেন্টটা মুভ করছে, সলিড কি করলো, একটা দড়ি দিয়ে তাকে এই জায়গায় বেঁধে ফেললে কি হবে, এখন যদি ডিসপ্লেসমেন্টটা মুভ করাতে হলে স্ট্রেস কি করতে হবে, বাড়াতে হবে না,
জি স্যার। জি স্যার। স্ট্রেসটাকে যদি এখন বাড়াই তাহলে কি হবে, আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভে কি হবে, এভাবে ছিল স্ট্রেস স্ট্রেন কার্ভ একটু উপরে উঠে যাবে না? জি স্যার। জি স্যার। আবার যখন আমি উপরে উঠে গেল, এখন তাহলে কি হলো, আবার যখনই সে উঠে গেল, এখন সে যখনই উঠে গেল কি স্ট্রেসটা বাড়লো কেন? ডিসলোকেশনটাকে ওই যে সলিডের হাত থেকে বাঁচার জন্য সেটা ফোর্স বাড়ালো, গা ঝাড়া দিল, ঝাড়া দিয়ে স্ট্রেসটা বাড়ালো, বাড়িয়ে আবার সে দৌড়ানো শুরু করবে, দৌড়ানো শুরু করলে আবার কমে গেল। ওই আপার ইল লোয়ার ইল এরকম বারবার এরকম আপার ইল লোয়ার ইল খুব অল্প পরিমাণে এরকম হতে থাকবে। এই জন্য হচ্ছে আমাদের স্ট্রেস কার্ভ যদি তোমরা খেয়াল করো, আমরা রুম টেম্পারেচার অনেক সময় সেরেশন এরকম দেখি না, ছোট ছোট সেরেশন আমরা দেখি না, স্ট্রেস কার্ভে তোমাদের দেখবে এরকম। এই ঘটনার জন্য আমাদের সেরেটের স্ট্রেস কার্ভ আমরা পাবো, এই যে এখানে আমাদের সেরেটের স্ট্রেস কার্ভ আমরা পাবো। তাই তুমি যত বেশি সলিড তুমি রাখতে পারবা তোমার সলিউশনে, তত আমাদের এই ঘটনা ঘটবে। স্যার পরে আমার একটা কাজ ছিল, ওটা কোন ছিল? আমি এই তো আচ্ছা, স্নোইক ইফেক্ট। 2 মিনিট স্নোইক ইফেক্ট আছে, স্নোইক ইফেক্টের শেষ। স্নোইক ইফেক্ট হচ্ছে কি, আমাদের মনে করো কি স্নোইক ইফেক্টটা বলছে কি, স্নোইক ইফেক্ট হলো মনে করো আমাদের সলিড গুলো, মনে করো ওই যে আমরা জানি কি আয়রনের ভিতরে একটা নির্দিষ্ট জায়গাতে ওই যে ইন্টারস্টেলার সাইট গুলোতে তারা অক্টাহেড্রাল বা টেট্রাহেড্রাল এরকম করে আছে। তো অক্টাহেড্রাল বা টেট্রাহেড্রাল সাইট গুলো যখন থাকলো, আমি তখন যে লোড দিলে দেখা গেলো সাইট গুলো একটা পার্টিকুলার ডাইমেনশনে তারা একটু এক্সটেন্ডেড হতে পারে, পার্টিকুলার ডাইরেকশনে যদি তারা একটু এক্সটেন্ডেড হতে পারে, তাহলে কি আমাদের অ্যাটমটাও সলিড যেটা ছিল তারা ওই ডিরেকশনে একটু মুভ করতে পারে। যদি এরকম করে তারা একটু মুভ করে, তার মানে কি একটু বেশি স্ট্রেডি সে জায়গাতে আমাদের হতে পারে, কম্পেয়ার টু অন্য ডিরেকশন যদি থাকে যেখানে আমাদের সবগুলো ফেসিস যদি সমান হারে পড়ে, তখন আমাদের এটা ঘটছে না। তো পার্টিকুলার কিছু ডিরেকশনে আমাদের এরকম ঘটতে পারে যে আমাদের একটু রিল্যাক্সড হয়ে গেল, একটা কার ডাইরেকশনে যদি ডিস্টর্টেড হয়ে যায় সাইডটা, তাহলে ডিসপ্লেসমেন্টটা একটু রিল্যাক্সড হতে পারে। রিল্যাক্সড হলে কি হবে, সেখানে আমাদের সে যদি একটু মুভ করে তাহলে সেখানে আমাদের স্ট্রেনিং ঘটবে। স্ট্রেস মনে হবে যে আমাদের ইন্টারনাল ফ্রিকশনের মতো আর কি, যে আমাদের আসলে একটু ইন্টারনাল ফ্রিকশন হলো, কিভাবে একটু মুভমেন্ট অফ ইন্টারস্টিশিয়াল হলো, যখন আমরা স্ট্রেস অ্যাপ্লাই করলাম তাহলে কি হলো, দেখে মনে হবে যে স্ট্রেনটাকে ল্যাগ বাই স্ট্রেস, আমি স্ট্রেনটা একটু বেশি হলো, স্ট্রেস যা দিলাম তার থেকে একটু স্ট্রেনটা আমাদের একটু বেশি হতে পারে। এই ঘটনাটাকে বলতেছি আমরা হচ্ছে স্নোইক ইফেক্ট। আরেকটা হচ্ছে ব্লু ব্রিটলনেসটা আছে, এটা তোমরা নিজেরা থাক করে নিও, জাস্ট একটা স্ট্রেস। আর প্রবলেম আছে কিছু, প্রবলেমটা আমরা দেখে নেব, দেখে নিয়ে আমরা নিজেরা পড়ে নেব, প্রবলেম গুলো আমরা একটু দেখবো। তবে ক্লাস টেস্ট আমরা কবে দেবো বলো, আগামী শনিবারে দেবা বা রোববার শনিবার? স্যার আমি বলতে চাইছিলাম সোমবার, এখন আপনি তো শেষ করে দিলেন আজকে। সোমবার, আচ্ছা ঠিক আছে, দাও সোমবারই দাও।